নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা আপনাদের ধারাবাহিকভাবে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বর্ণাঢ্য কালজয়ী উপন্যাস সেই সময়। আজ অষ্টদশ পর্ব। চলুন শুরু করা যাক। মানিকগঞ্জের জমিদার পূর্ণচন্দ্র রায় যাবেন কলকাতা দর্শনে। বাঙাল দেশের লোক, আগে কখনো পদ্মা পার হননি। রাজধানী কলকাতা সম্পর্কে মনের মধ্যে কিছুটা ভয় ভয় ভাব আছে, কিন্তু দেশ গায়ে আমোদ ফুর্তির মধ্যে কোনো বৈচিত্র্য নেই। একটু বিদেশ ঘুরে আসার জন্য মন ঘুরঘুর করে। তাছাড়া একটি মাতৃদায়ও রয়েছে। পরপর 2 বছর উত্তম ফসল হওয়ায় আদায় তহসিলও ভালোই। সারা বাড়িতে টাকার থলিগুলি ঝমর ঝমর করে বাজে। তাই বাবু পূর্ণচন্দ্র বর্ষার পরই ঘুরে আসা মনস্থ করলেন। পূর্ণচন্দ্রের পিতা গত হয়েছেন অনেক দিন আগেই। তার মা অনঙ্গমোহিনী ছিলেন অতি জাঁদরেল নারী। নাবালক পুত্রের হয়ে তিনিই জমিদারি শাসন করতেন অতি দক্ষতার সঙ্গে। এমনকি পূর্ণচন্দ্র বয়ঃপ্রাপ্ত হলেও অনঙ্গমোহিনী একটুও রাস আলগা করেননি। পুত্র তখন নামে মাত্র জমিদার হলেও সমস্ত কর্তৃত্ব ছিল তাঁর হাতে। বৎসর দেড়েক আগে সেই অনঙ্গমোহিনীও স্বর্গারোহণ করেছেন। মৃত্যুশয্যায় শুয়ে তিনি পুত্রকে বলেছিলেন, বাবা পূর্ণ, মা কালীর কাছে আমার একটা মানত আছে, তুই কালীঘাটে মায়ের পুজো দিয়ে আসিস, নইলে আমার আত্মা স্বর্গে গিয়েও তৃপ্তি পাবে না। মানতটি অবশ্য পূর্ণচন্দ্র সম্পর্কে। মায়ের মৃত্যুকালে পূর্ণচন্দ্রের বয়স 29 বছর হলেও তখনও বংশে কোনো উত্তরাধিকারী আসেনি। নাতির মুখ দেখার জেদে অনঙ্গমোহিনী 8 বৎসরের মধ্যে 5 বার পুত্রের বিবাহ দিয়েছেন। সেই 5টি বধূই এ বাড়িতে থাকে, কিন্তু তারা কেউই স্বামীকে একটিও সন্তান উপহার দিতে পারেনি। কালাশৌচ কেটে যাবার পর ইয়ার বন্ধুরা পূর্ণচন্দ্রকে আর একবার দ্বার পরিগ্রহ করার পরামর্শ দিচ্ছিল। তার আগে পূর্ণচন্দ্র ঠিক করলেন একবার কালীঘাটটা ঘুরে আসা যাক। পাশের পরগনার জমিদার ইব্রাহিম শেখের সঙ্গে পূর্ণচন্দ্রের দোস্তি আছে। ইব্রাহিম শেখ বুঝদার লোক। ইতিমধ্যে তিনি 2 বার ঘুরে এসেছেন কলকাতা থেকে। সুতরাং পূর্ণচন্দ্র গেলেন তাঁর কাছে পরামর্শ নিতে। ইব্রাহিম শেখ পথের সুলুক সন্ধান দিয়ে দিলেন এবং কলকাতার এমন একটি চিত্র আঁকলেন যাতে পূর্ণচন্দ্র একেবারে তাজ্জব। জল নাকি জমে শক্ত হয়ে যায় এবং তা কর্মরিয়ে চিবিয়ে খায় কলকাতার মানুষ। আরও কতক মানুষ নাকি দিনের বেলা ঘুমোয় ও রাতের বেলা জেগে থাকে। মুসলমান মেয়ে মানুষদের বাড়িতে হিন্দু বাবুরা যায় এবং কসবির আম্মাকে মা বলে ডাকে। পূর্ণচন্দ্র জিজ্ঞেস করলেন, ভাইরি একটা কথা কও তো, শুনছি কলকাতায় গেলেই সাহেবরা নাকি সকগোল্ডিরে ধৈরা ধৈরা খ্রিস্টান কইরা দেয়, তোমারে ধরতে আসে নাই? ইব্রাহিম শেখ অহংকারী পুরুষ, মুসলমান জাতির পূর্ব গৌরব সম্পর্কে সদা সজাগ। তিনি বললেন, আমারে খ্রিস্টান করতে আইব কোন পুঙ্গির পুত? হ্যাঁ রে, আমার মা এখনো জন্ম দেয় নাই। পূর্ণচন্দ্র বলল, ভাই তোমাগো মুসলমান গো সাহেবরা এখনো ডরায়, কিন্তু হিন্দুগুলোর উপর নাকি খুব অত্যাচার করে। ইব্রাহিম শেখ বলল, দোস্ত, আমি কলকাতা থেকে অন্য খবর শুই না আইছি। তোমাগো হিন্দু গো সর্বনাশ করতেছে হিন্দুরাই। হিন্দু ধর্ম বুঝিয়ার রইল না। ইংরাজি লেখাপড়া শিখা একদলের মাথা বিগড়াইয়া গেছে। তারা হিন্দুদের জবরদস্তি কইরা ব্রহ্মজ্ঞানী কইরা দিতাছে। কি কি কইরা দিতাছে? ব্রহ্মজ্ঞানী। হেডা কি বস্তু তা তোমরাই ভালো জানবা। আমি দেখলাম সিদুরিয়া পট্টিতে একদল বাবুরে দেখা রাস্তার লোকেরা ব্রহ্মজ্ঞানী ব্রহ্মজ্ঞানী কইরা তরাসে চিল্লাইতে চিল্লাইতে আগল বাগল দৌড়াইয়া পলাইয়া গেল। ইংরেজি শিক্ষার ঢেউ পূর্ব বাংলার এত দূর অভ্যন্তরে পৌঁছয়নি। পূর্ণচন্দ্র অতি অল্প কিছুদিন এক মুন্সির কাছে সামান্য ফার্সি পড়েছিলেন এবং বাংলায় নাম সই করতে পারেন মাত্র। ব্রহ্মজ্ঞানী কথাটার অর্থ তিনি কিছুই বুঝলেন না।
বেম্ভদৈত্যের নাম শুনেছেন, সেরকমই কি কিছু একটা মনে হলো। ভয়ে বিবর্ণ মুখে তিনি বললেন, তাইলে আর কলকাতায় গিয়া কাম নাই, জাত খোয়াইতে পারমু না, স্বর্গ থাইকা মাই আমারে অভিশাপ দিবে। ইব্রাহিম শেখ তখন আশ্বাস দিয়ে বললেন, 2-4 জন পাইক লাঠিয়া লইয়া যাও সঙ্গে। কলকাতার মানুষ 2টা জিনিসের বড় মান্য করে, পেয়াদা আর পয়সা। পেয়াদা আর লাঠি দেখলেই ভয় পালায়, আর পয়সা সরাইলেই পায়ের ওপর আইসা পড়ে। পয়সা সরাও আর লাঠি মারো, কলকাতায় এই একটা বড় সুখ। শুভক্ষণ দেখে পূর্ণচন্দ্র কয়েকজন দেহরক্ষী নিয়ে বজরায় ভেসে পড়লেন। দিন 7 পর লালগোলার কাছে চড়ায় আটকে গেল সেই বজরা। সে আর কিছুতেই নাড়ানো যায় না। এখান থেকে স্থলপথে তিনি পালকিতে যেতে পারেন বটে, কিন্তু ইব্রাহিম শেখ বারবার বলে দিয়েছেন, নিজস্ব বজরা না নিয়ে গেলে খাতির পাওয়া যায় না কলকাতা শহরে। সুতরাং পুরনো বজরা সেখানেই ফেলে রেখে লোক লাগিয়ে দেখে শুনে আর একটি বজরা কিনে ফেললেন এবং ভগবানগোলা থেকে সেই বজরায় আবার যাত্রা শুরু করলেন। যথাসময়ে বাগবাজারের ঘাটে এসে ভিড়ল সেই নতুন বজরা। এইসব ঘাটে মোসাহেব ও দালালরা সদ্য প্রত্যহ ছোঁক করে। এখান থেকেই বাবু পাকড়াতে হয়। তীর্থস্থানের পাণ্ডাদের মতো দালাল মোসাহেবরা কে আগে কোন বাবুকে পাকড়াবে তা নিয়ে রীতিমতন প্রতিযোগিতা ও ধুন্ধুমার কাণ্ড চলে। বিশেষত বাঙাল দেশের বড় মানুষ দেখলে তাদের আমোদ আর ধরে না। বাঙাল দেশের বড় মানুষরা প্রত্যেকেই এক একটি যেন নধর পাঁঠা। পূর্ণচন্দ্র যে 2 দালালের এখতিয়ারে পড়লেন, তাদের নিজস্ব নাম যাই থাক, লোকে তাদের নন্দীয় ভৃঙ্গি বলে ডাকে। সেই নন্দীয় ভৃঙ্গি পূর্ণচন্দ্রের বজরায় উঠে সাষ্টাঙ্গে প্রণাম করল। কলকাতা যতই এগিয়ে আসছিল, ততই পূর্ণচন্দ্রের বক্ষের ধুকপুকানি বাড়ছিল। কোন আজব জায়গা দেখবেন কে জানে। পাইক লাঠিয়ালদের প্রস্তুত থাকতে বলে তিনি উত্তেজনা প্রশমনের জন্য সুরাপান শুরু করে দিলেন। বাগবাজারে এসে যখন পৌঁছালেন, তখন তার টপভুজঙ্গ দশা। এই সময় তার ভীরুতা দুর্বলতা একেবারে উপে যায়। সুরাপান করলেই তিনি শের। মা জীবিত থাকতে তিনি কখনো ও জিনিস স্পর্শ করতে সাহস পাননি। মাত্র এই 1.5 বছরেই পূর্বেকার সব তৃষ্ণা মিটিয়ে নিয়েছেন। রক্তাক্ত চক্ষে কামরার বাইরে এসে তিনি গর্জন করে বললেন, তোমরা কেডা? আমার বজরায় আইসো কার হুকুমে? নন্দীয় ভৃঙ্গি হাত জোর করে বলল, হুজুর, আমরা আপনার দাসানুদাস, আপনার সেবা করবার জন্যই আমরা হাজির হয়েছি। দোস্ত ইব্রাহিম শেখের পরামর্শ মনে রেখে পূর্ণচন্দ্র তার রেশমি কুর্তার পকেট থেকে 2 মুঠো টাকা বার করে ছুঁড়ে দিলেন ওদের দুজনের সামনে। ওরা সাগ্রহে সেই টাকা কুড়িয়ে নেবার জন্য হুমড়ি খেয়ে পড়তেই পূর্ণচন্দ্র দুজনের পশ্চাৎ দেশে ক্যাত ক্যাত করে 2টি লাথি কষালেন। মারের আকস্মিকতায় ঈষৎ চমকে উঠলেও নন্দীয় ভৃঙ্গি বিগলিত হাসিমুখ করে রইল। দুধের গরু তো মাঝে মাঝে চাঁট মারবেই। পূর্ণচন্দ্র জিজ্ঞেস করলেন, কেমন লাগলো? নন্দীয় ভৃঙ্গি একসঙ্গে বলে উঠল, আহা, কি কোমল আপনার পা, যেন পদ্ম ফুল দিয়ে গড়া, যেন চিরিকেষ্টের পদাঘাত। আমরা হলুম কি রাধিকে, আর একবার মারুন। পূর্ণচন্দ্র হৃষ্ট হয়ে বললেন, বাহ, বেশ বেশ। তারপর নিজের লোকজনদের দিকে ফিরে বললেন, দেখলি কেমন সুন্দর কথা কয়, কলকাতা শহরের সহবতী আলাদা। নন্দীভৃঙ্গি কাজে নিযুক্ত হয়ে গেল। একটি বাসা ভাড়া করা হলো রামবাগানে। তারপর মোৎসব চলতে লাগলো কয়েকদিন ধরে। বাঙাল পূর্ণচন্দ্রকে শহুরে বাবু করে তোলার জন্য নন্দীভৃঙ্গি উঠে পড়ে লাগলো। পূর্ণচন্দ্রের পোশাক আশাক ও তাহার মাথার চুল দেখলেই বাঙাল বলে চেনা যায়। কথা বললে তো আর রক্ষে নেই। রাস্তা দিয়ে 10-12 জন পরিষদ পরিবৃত হয়ে পূর্ণচন্দ্র যখন চলেন, অমনি ফচকে ছোঁড়া কুঠিওয়ালা ও গেজেল গুলিখোররা চেঁচিয়ে ওঠে, বাঙাল ভিড়ছে, বাঙালের মরণ, মাথা কানা দেখ, যেন কাতলা মাছ।
এসব কথায় পূর্ণচন্দ্রের মনে বড় ব্যথা লাগে, তাই নাপিত ডেকে তার চুল ছাঁটিয়ে দেওয়া হলো। নন্দী ভৃঙ্গি বোঝালো যে ঘাড়ের কাছে চুল সব ছেঁটে ফেললে ঘাড়ে বাতাস লাগে, বুদ্ধি খোলসা হয়। সেই জন্যই কলকাতার সব বড় বড় বাবুদের ঘাড় ছাঁটা। বেশি চুল রাখতে হয় মাথার সামনের দিকে, সেটা হলো গিয়ে শোভা, যেমন মোরগের মাথার ঝুঁটি। পূর্ণচন্দ্রবাবুর পোশাক ছিল ফিনফিনে ৮ হাতি নতকলকা ধুতি, তার ওপর নবাবী আমলের খাজাঞ্চিদের মতো রেশমি বেনিয়ান এবং পায়ে সুরতোলা নাগরা। এসব ছাড়িয়ে তাকে পরানো হলো দোনলা প্যান্টালুন, লাল দিঘির ধারের দোকানের আলপাকার চায়না কোট এবং গরানহাটার ইংলিশ জুতো, মাথায় হাকিমি পাগড়ি, কোটের বুক পকেটে ওয়াচগার্ড সংবলিত ঘড়ি, হাতে হীরের আংটি এবং সর্বদা সঙ্গে রাখেন ফুকো শিশি ভরা আতর। এই রূপে পূর্ণচন্দ্র ভব্য হলেন। বাবুর জন্য সকল রকম কেনাকাটার কাজেই দালালরা ২ দফা দস্তুরি পায়, কিন্তু সবচেয়ে বেশি দস্তুরি মেয়ে মানুষে। এই বাসাবাড়ির খুব কাছেই অবিদ্যাদের আশ্রয়স্থল। অবশ্য এ শহরের কোথায় বা তারা নেই, সর্বত্রই তাদের অধিষ্ঠান। পূর্ণচন্দ্র একজোড়া বড় সাদা ঘোড়া সমেত একটি ফিটিং গাড়ি কিনেছেন। সেই গাড়ি এক এক রাত্রে থামতে লাগলো এক এক বারবনিতার বাড়ি। ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত সুকুমারী নাম্নী এক অল্প বয়সী বারবনিতার প্রতি তার মন মজে গেল। সুকুমারীর বয়স ১৯, চিকন পাতলা গড়ন, মেমপাড়া গায়ের রং, মাথা ভর্তি কোঁকড়া কোঁকড়া চুল। সুকুমারীরা ৩ পুরুষের বেশ্যা। তার মা চুনিবালা, ডাকনাম পোটা চুন্নি, সদ্য কাজ থেকে অবসর নিয়ে বাড়িউলি মাসি হয়েছে। সুকুমারীরও খুব পছন্দ হয়ে গেল পূর্ণচন্দ্রকে। মানুষটি বেশ আলাভোলা, যখন মদ খায় না তখন মিনমিন করে, আর পেটে একটু মদ পড়লেই অন্য চেহারা। সন্ধে হতে না হতেই ব্র্যান্ডি আর শ্যাম্পেনের স্রোত বইতে থাকে সুকুমারীর ঘরে। নন্দী আর ভৃঙ্গি চোঁচো করে মদ গিলতে পারে এবং সহজে তারা বেহেডও হয় না। তারা নানা রকম সরেস গল্প বলে পূর্ণচন্দ্রের মন খুশি রাখে। ওদের খেচি গিচি ধরনের কথার সব অর্থ বুঝতে পারেন না পূর্ণচন্দ্র, তবু শুধু কথা শুনেই হেসে গড়াগড়ি খান। নেশা বেশ খানিকটা জমে উঠলে পূর্ণচন্দ্র অধিকতর মজার জন্য পকেট থেকে ৫-১০ টাকা বার করে হুঙ্কার দেন, নন্দী। নন্দী অমনি বুঝতে পারে। টাকাগুলো হাত পেতে নিয়ে সুবোধ বালকের মতো পশ্চাৎ দৃষ্টি ঘুরিয়ে বসে, আর পূর্ণচন্দ্র সজোরে সেখানে লাথি কষান। তারপর ভৃঙ্গির পালা। সত্যি কি সুলুকি দিয়েছে ইব্রাহিম শেখ, এমন মজা আর হয় না। সুকুমারীও এতে দারুণ আমোদ পায়। সে বলে, ওগো আমায় টাকা দাও, আমায় টাকা দাও, আমিও নাতি মারব। ইঁদুর মুখ তবলা বাজনাদারটি হাঁ করে চেয়ে থাকে। একদিন সে বলেই ফেলল, হ্যাঁ মশাই, আপনাদের দেশে বুঝি নাতি মারবার লোক নেই, সবাই সেখানে জমিদার। পূর্ণচন্দ্র বলেন, থাকবে না কেন, কিন্তু নিজের দেশে লাথি মারায় সুখ নাই। আমার প্রজাগো আমি যারে খুশি লাথি মারতে পারি, বাঁশ দিয়া ডলাইতে পারি, পোঙায় হুরকা দিতে পারি, কিন্তু হেরা হইল আমার প্রজা, হেরা টু শব্দও করবে না। তবলা বাজনাদারটি বলে, বুঝছি, দৈনিক ২-৪টি নাথি না মেরে আপনারা জল খাবার খান না, আমরা এখানে অনেক বাবু দেখিছি, কিন্তু এসব নাতি মারা বাবু আগে দেখিনি। নন্দী বলল, এমন নাতি নাতি করছো কেন গা? এ হলো গে হুজুরের স্নেহাশীর্বাদ। ভৃঙ্গি বলল, তোর বুঝি হিংসে বুক জ্বলছে, চুম মেরে থাক, তবলা চাটানো কাজ তবলা চাটা। সুকুমারী জিজ্ঞেস করে, হ্যাঁ গা বাবু, তোমাদের দেশে তো শুনেছি চারদিকে শুধু জল, তোমরা এ বাড়ি ও বাড়ি কি করে যাও সাঁতরে? নন্দী বলল, বাবু কত বড় বজরা এনেছেন জানিস? এই এত বড়, 2খানা বাড়ির সমান। বাবুর দেশে কত নৌকা, কত বজরা, বাবু সাঁতরে যাবেন কোন দুঃখে? ভৃঙ্গি বলল,
চারদিকে জল হলে কি হবে, তার মধ্যে বাবুর রাজপ্রাসাদখানি যেন ইন্দ্রের ঐরাবত। পূর্ণচন্দ্র বললেন, ঐরাবত না তোমার মাথা, আমার বাড়ির থেকে 7 মাইল দূরে মেঘনা নদী, তাছাড়া সব দিকে শুকনা। আমি জমিদারি দেখতে ঘুরাই জয়রা যাই। সুকুমারী জিজ্ঞেস করল, ঘুরায়? পূর্ণচন্দ্র বললেন, হ্যাঁ হ্যাঁ ঘুরা, ছুট ছুট ঘুরা। কিন্তু ছুট হইলে কি হয়, তাগদ খুব, ঠিক যেন পঙ্খিরাজ। ছুট ছুট ঘুরা, ছুট ছুট ঘুরা, এই কথা বলতে বলতে সুকুমারী হাসতে হাসতে গড়াগড়ি দেয়। সুকুমারীর মা পোঁটাচুন্নি বসে থাকে পাশের ঘরে। মেয়ের ঘরে যখন বাবু থাকবে তখন সে কখনো সে ঘরে ঢুকবে না, এটাই নিয়ম। মোসাহেবরা মাঝে মাঝে মদের গেলাস ভরে হাত বাড়িয়ে পোঁটাচুন্নির দিকে এগিয়ে দেয়। পোঁটাচুন্নি পাশের ঘর থেকে ফিসফিস করে বলল, ও সুকু, বাবুকে বল না একদিন বজরায় করে আমাদের ঘুরিয়ে আনতে, কতদিন বজরায় বসে হাওয়া খাওয়া হয়নি। পূর্ণচন্দ্র শুনতে পেয়ে বললেন, কাইলি চলেন মা, আপনি যখন কইছেন তখন হ্যাঁ আর কথা কি, কাইল কেন, আইজ রাইতেই চলেন। ইব্রাহিম শেখ বলে দিয়েছিল কসবির মাকে মা বলে ডাকতে হয়, সেটাই কলকাতার প্রথা। পূর্ণচন্দ্র তা ভুলে যায়নি। কিন্তু ওই মা ডাক শুনে পোঁটাচুন্নি পাশের ঘরে বসে আধহাত জিভ কাটে। বাইরে কোনো একটা গোলমাল হতেই পূর্ণচন্দ্র সন্ত্রস্ত হয়ে বলে ওঠে, কেডা এলো, কেডা এলো, বিম্বজ্ঞানী নাকি? হ্যাঁ, কলকাতায় এ পর্যন্ত ব্রহ্মজ্ঞানীদের সঙ্গে পূর্ণচন্দ্রের সাক্ষাৎ হয়নি, কিন্তু মনে মনে ভয় আছে এখনো। সঙ্গের 2 জন লাঠিয়ালকে দাঁড় করানো আছে সুকুমারীর বাড়ির সদরে। এরপর 3-4 দিন গেল বজরা সফরে। আমোদ হুল্লোড় ঠিক যেমন হয় তেমনই হলো পুরোপুরি, শুধু ছোট একটুখানি বৈচিত্র্য ঘটেছিল। বজরার ছাদে বসে ব্র্যান্ডির নেশায় চুরচুর হয়ে হঠাৎ পূর্ণচন্দ্রের আবার লাথি মারার শখ জেগে ওঠায় যথারীতি নন্দী ও ভৃঙ্গি তৈরি হয়েছিল পিছন ঘুরিয়ে। কিন্তু ভৃঙ্গির বেলায় লাথিটা এমন জোরে হয়ে যায় যে সে ছিটকে পড়ে গেল ভরা গঙ্গায়। কলকাতায় অনেক লোকই সাঁতার জানে না, ভৃঙ্গি বেচারা প্রাণেই মারা যেত। শেষ পর্যন্ত বজরার 2 জন দাঁড়ি জলে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচায়। দিনের মনে দিন কাটতে লাগলো। পূর্ণচন্দ্রের যে টাকা কড়ি ফুরিয়ে আসছে তার খেয়াল নেই। বৃদ্ধ নায়েব সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু তাকে আনলে ফুর্তির বাধা হবে ভেবে তাকে নিবৃত্ত করা হয়েছে। মূর্খ পূর্ণচন্দ্র টাকা কড়ির হিসেবও বোঝে না। সুকুমারীর নেশায় সে উন্মত্ত। দেশ থেকে টাকা কড়ি আনতে অনেক দেরি হয়ে যাবে বলে বজরাটি বেচে দেওয়া হলো। পোঁটাচুন্নি আবার একদিন মেয়ের মারফত অনুরোধ জানালো, তার খুব কালীঘাট দর্শন করবার ইচ্ছে, বাবু দয়া করলেই তাদের কালীঘাটে যাওয়া যায়। পূর্ণচন্দ্র সঙ্গে সঙ্গে বলল, বিলক্ষণ, কাইল সকালেই যামু, নন্দী ভৃঙ্গি সব ব্যবস্থা পাইক্কা কইরা নাও। সুকুমারীদের পাড়ায় একটা সাজ সাজ রব পড়ে গেল। কালীঘাট ভ্রমণের সুযোগ পাওয়া যায় না। সুকুমারী পূর্ণচন্দ্রের কাছে আবদার ধরে বলল, কালীঘাটে শুধু আমরা যাব? আমার সই, মিতিন, গঙ্গা জল, মকর, চোখের বালি, মনের কালী, নয়নতারা এরা যাবে না? পূর্ণচন্দ্র বললেন, কেন যাবে না, হকগোল্ডি যাবে। সুকুমারী পূর্ণচন্দ্রের গাল টিপে আদর করে বলল, ওরে আমার হকগোল্ডি রে, ওরে আমার কেন রে, এই জন্যই আমার তোমারে এত ভালো লাগে। দেখা গেল সব মিলিয়ে যাবার মানুষ 48 জন। নন্দী বলল, হুজুর, এটা আপনার একটা যোগ্য কাজ হয়েছে। তীর্থস্থানে বড় দঙ্গল না নিয়ে গেলে পাণ্ডারা বড় হ্যাটা করে। ভৃঙ্গি বলল, বাবুর মন এত বড়, তিনি ছোট দঙ্গল নিয়ে যেতে পারেন কখনো? আমাদের বাবু কোনো কিছুতেই পেছ পাও নন। মেছোবাজারের আরগড়া থেকে বেছে বেছে 15খানি ছ্যাকড়া গাড়ি ভাড়া করে আনা হলো।
যার যত ভালো ভালো শাড়ি গয়না ছিল তাতে সেজে গুজে ছুরি ও বুড়ি বেশ্যারা পিলপিল করে বেরিয়ে এলো বাড়ি থেকে। নিজের ফিটনখানা পূর্ণচন্দ্র আগের দিনই বেচে দিয়েছেন, সুতরাং নিজেও একটি ভাড়া গাড়িতে সুকুমারী আর তার চোখের বালি ও গঙ্গাজলকে নিয়ে উঠলেন। কালীঘাট যেতে হলে নানাবিধ সরঞ্জাম লাগে। নন্দী আগেই একলা গাড়ি হাঁকিয়ে চলে গেছে, সেখানে গিয়ে একটি বাড়ি ভাড়া করে সব ব্যবস্থা করে রাখবে। ভৃঙ্গি এদিককার বাজার করে নিয়ে যাবে। রাধা বাজার থেকে কিনতে হবে মদের বোতল, বড় বাজার থেকে চাল ডাল, মেছো বাজার থেকে সাজিয়ে নিয়ে যেতে হবে গোলাপি ও ছাঁচি পানের খিলি, মোগলের দোকানের অম্বুরি তামাক। যথাসময়ে শহর ছাড়িয়ে ওরা কালীঘাটের গ্রামে এসে পৌঁছালো। গাড়ি থেকে নেমেই সুকুমারী খোঁজ করল, মা কোথা? মায়ের গাড়ি এচে? পূর্ণচন্দ্র শশব্যস্ত হয়ে বললেন, মায়ের গাড়ি ঠিকঠাক আইছে তো? মায়ের কষ্ট হয় নাই তো? পোটাচুন্নি পাখা দিয়ে বাতাস খেতে খেতে সদ্য ভাড়া করা বাড়ি থেকে বেরিয়ে এসে বলল, এই তো আমি। এসো বাছা, প্রথমে বসে একটু বিচ্ছাম নাও। অনেক দূরের পথ, গাড়িতে বসে আসায় বেশ পরিশ্রম হয়েছে। সুকুমারী বিবি রুমালে মুখ রোগড়ে রোগড়ে মুখ একেবারে লাল করে ফেললে। নন্দী একটা গেলাসে ব্র্যান্ডি ঢেলে তাতে সোডা ওয়াটার মিশিয়ে ধরলে সুকুমারীর মুখের কাছে। বিবি অমনি চটে উঠে বলল, তোমরা সহবদ সে কনিগা? মিতিন মকর গঙ্গা জল এরা সব রয়েছে, তাদের না দিয়ে তুমি প্রথমেই আমাকে দিলে। নিজেরা আগে টেনে বসে আছো, বাবুর যে গলা শুকোচ্ছে সে খেয়াল নেই। কালীঘাটে এসে এক দণ্ড বাইরে তিষ্ঠবার উপায় নেই, পাল পাল কাঙালি এসে ছেঁকে ধরে। এছাড়া পুজোরি বামুন, রাধুনী বামুন, আরো হাজার রকমের উমেদার। কেউ খ্যাংরা গুঁপো, কেউ গামছা কাঁধে, কেউ ধামা মাথায়। চতুর্দিকে একেবারে চিলুবিলু অবস্থা। বড়বাজারের দোকানে পাকানো পৈতে বিক্রি শুরু হবার পর শহরে বামুন খুব বেড়ে গেছে। কালীঘাটে এখন কাঙালি বেশি না বামুন বেশি তা বোঝা ভার। দোতলায় কার্পেট বিছানো ঘরে এসে বসে পূর্ণচন্দ্র একটু জিরোতে লাগলেন। সুকুমারী সইয়েরা বাতাস করতে লাগলো তাকে। নন্দী ভৃঙ্গি এসে সুরার গ্লাস তুলে দিল হাতে। পোটাচুন্নি দরজার আড়াল থেকে মৃদু ভর্ৎসনা দিয়ে বলল, অসুকু, এসেই তোরা টানতে বসে গেলি? পুজো আচ্চার ব্যবস্থা করতে হবে না? নন্দী বলল, পুজো তো ওবলা, এখন কি? এবলা 5টা উনুন ধরিয়েছে। পোটাচুন্নি বলল, ও মা, সে কি কথা? মন্দিরের ঘন্টা শুনতে পাচ্ছি, আরো পোড়োর মুখো বলে কিনা পুজো ওবলা। কালীঘাটে এসে আগে পুজো দিতে হয়, তারপর অন্য কিছু। ভৃঙ্গি বলল, হ্যাঁ হ্যাঁ, পুজোর ব্যবস্থা করছি, আমি বামুন পান্ডা ধরে আনছি। ভৃঙ্গি বাইরে থেকে কোড়া থান পড়া পৈতের গোছা গলায়, মাথায় মস্ত টিকি, খরম পায়ে একজন বেশ বিশ্বাসযোগ্য চেহারার বামুনকে ডেকে আনলো। পোটাচুন্নি বলল, উমা, কি হবে? আসবার সময় আমি যে তাড়াতাড়িতে সিন্দুক খুলেও টাকা বার করতে ভুলে গেছি। আমি যে পুজো মানত করেছিলুম, কি করে পুজো দেব? পূর্ণচন্দ্র বললেন, এ কথা বলে বড় লজ্জা দিলেন মা। আমার টাকাও যা, আপনের টাকাও তা। এই নেন, কত লাগবে? পকেট থেকে 20-25 টাকা যা ওঠে তাই পূর্ণচন্দ্র দিয়ে দিলেন নন্দীর হাতে। নন্দী তার থেকে 5 টাকা সরিয়ে বাকিটা দিল পোটাচুন্নিকে। পোটাচুন্নি আবার তার থেকে বেশ কিছু সরিয়ে মোট 7টি টাকা দিল বামুনকে। তাই পেয়েই বামুনের একগাল হাসি। 2টো ছোট গোছের পাঁঠা, 2 ছড়াতে আধশের টাক চিনি, 1 ছড়া মন্দির বেড়া জবা ফুলের মালা, কুনকেটা কালো চাল, গোটা 10 কাঁঠালি কলা, একটু ঘি, একটু সিঁদুর, সব মিলিয়ে মোট 2.5 টাকার জিনিস কিনে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলো। এদিকে ভাড়া বাড়ির একতলায় বড় বড় উনুনে খিচুড়ি তৈরি হচ্ছে, আর দোতলায় বোতলের পর বোতল উঠছে। বোতল শুধু ওড়ে না, একসময় গড়ায়, তখন মানুষগুলোও গড়ায়। একজন গড়ালে অন্যজন তাকে টেনে তোলবার চেষ্টা করে, তারপর সেও গড়িয়ে যায়।
কালীঘাটে এসে এতটা বাড়াবাড়ি পোঁটাচুন্নির পছন্দ হচ্ছে না। তার বয়স হওয়ার সঙ্গে সঙ্গে ধর্মে মতি হয়েছে। সে এসে মাঝে মাঝে বকুনি দিয়ে যাচ্ছে ওদের, কিন্তু কে শোনে কার কথা? সুকুমারীর সইরা সব এক একজন মোসাহেবের পাশে বসে গলা জড়াজড়ি করছে। নন্দী আর ভৃঙ্গি মাঝে মাঝে বলে উঠছে, ওফ, এত ফুর্তি বহুত দিন হয়নি, ধন্য আমাদের পূর্ণচন্দ্রবাবু। রান্না শেষ। নিচতলার চাতালে জল ছিটিয়ে পাতপাড়া হয়ে গেছে, কিন্তু কে খেতে যাবে? ওপরের বাবু বিবিদের খাওয়ার কথায় হুঁশ নেই। কেউ ডাকতে এলেও তারা দূর দূর করে তাড়িয়ে দেয়। চাকর, নফর, পাইক আর অন্যরা গান্ডে পিণ্ডে গিলতে লাগলো। গরম খিচুড়ি, রুই মাছের কালিয়া, পাঁঠার পোলাও, আলুর দম, হাঁসের ডিম, তালদা বাঁশের চোঙায় জমিয়ে ধোকা। বেলা গড়িয়ে বিকেল পড়ে এলো। মদের বোতল সব শূন্য, তবু পূর্ণচন্দ্রের তৃষ্ণা মেটেনি। এলানো অবস্থায় সে বলল, কয় বাপ নন্দী, কয় বাপ ভৃঙ্গি, গেলাস তো খালি। শ্যাম্পেন কার্ক খোলার ফটাফট মধুর আওয়াজও বন্ধ। কি হইল তোমাগো? নন্দী বলল, হুজুর টাকা দেন। পূর্ণচন্দ্র বললেন, টাকা চাই? কত টাকা? এবার পোঁটাচুন্নি সত্যিকারের রেগে গিয়ে বলল, হ্যাঁ গা, কি আক্কেল তোমাদের? কাঁড়ি কাঁড়ি রান্না হলো, কিছু খেলে না, গঙ্গায় নাইলে না, মায়ের দর্শন করলে না, এ কেমন ধারা ব্যবহার? সন্ধেও এলো, আগে দুটি খেয়ে নাও। পূর্ণচন্দ্র বীর বিক্রমে উঠে দাঁড়িয়ে বললেন, না, খামু না, মায়ের দর্শন করতে যামু। উপাস কইরাই পূজা দিতে হয়, তয় তো পুণ্য হইব। আগে মায়ের দর্শন, তারপর অন্য কথা। চলো সুকুমারী। সুকুমারী দুপা চলতে গিয়ে লুটিয়ে পড়ে গেল, একেবারে জ্ঞানহারা। তাকে একটুক্ষণ টানাটানি করেও কোনো সুবিধে হলো না। পোঁটাচুন্নি বলল, থাক, ওকে ছাড়ো, ওর আর ক্ষমতা নেই। পূর্ণচন্দ্রের মনে একটা আঘাত লাগলো। এত দূর এসেও সুকুমারী তার সঙ্গে মন্দিরে যাবে না? এত খরচাপাতি করে মেয়ে মানুষ রেখে তাহলে লাভ কি হলো? পূর্ণচন্দ্রের মস্তিষ্কের নেশাগ্রস্ত যুক্তিতে মনে হলো যে সুকুমারী যেন ইচ্ছে করেই ভিড়মি খেয়ে পড়ে গেছে। দু একবার সে তাকে দাঁড় করাবার চেষ্টা করল, কিন্তু সুকুমারীর মুখ থেকে গেঁজলা বেরুচ্ছে। তখন পূর্ণচন্দ্র বললেন, তয় আমি একলাই যামু। সিঁড়ি দিয়ে তিনি দুপদাপ করে নেমে এলেন। নন্দী ভৃঙ্গি এলো সঙ্গে সঙ্গে। নিচতলার লোকগুলো নেশা করেনি বটে, কিন্তু প্রচন্ড রকম খিচুড়ি মিচুড়ি খেয়ে পেট মোটা করে শুয়ে আছে। লাঠিয়াল দুজন ঘুমন্ত। পূর্ণচন্দ্র ওদের আর ডাকলেন না, রাস্তা দিয়ে চলতে লাগলেন ভিড় ঠেলে। পা দুটি টলমল করলেও তার শরীরে যেন মত্ত মাতঙ্গের শক্তি। নন্দী ভৃঙ্গি কাঙালিদের হঠাতে লাগলো। পূর্ণচন্দ্র মন্দিরে এসে উঠলেন। হঠাৎ তার মনটা বিষাদে ভরে গেছে। মনে পড়েছে স্বর্গরতা জননীর কথা। মায়ের মৃত্যুশয্যার অনুরোধেই কালীঘাট দর্শনের জন্য কলকাতায় আসা, অথচ এতদিনে কালীঘাট দর্শনের কথা মনেও পড়েনি। সেই কালীঘাটে আসতে হলো কিনা সুকুমারীর কথায়। আর সে বেশ্যামা গিয়েও এমন নিমক হারাম শেষ পর্যন্ত সঙ্গে এলো না। পূর্ণচন্দ্র চেঁচিয়ে উঠলেন, মা, মা, আমি তোমার কুপুত্র, আমি মহাপাতকী। মন্দিরের পুরুতরা চেহারা ও বেশবাসের চাকচিক্যে পূর্ণচন্দ্রকে একজন বেশ বড় গোছের বাবু ঠাউরে অন্য লোকজনদের সরিয়ে সাগ্রহে বলতে লাগলো, আসুন, আপনি সামনে আসুন, আপনার গোত্র কি? পূর্ণচন্দ্র এগোতে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেলেন, আর অমনি মুখ দিয়ে হরহরিয়ে বমি বেরিয়ে এলো। তাতে অসহ্য দুর্গন্ধ। পুরোহিতরা চেঁচিয়ে উঠল, দিলে দিলে সবকিছু নষ্ট করে দিলে,
কি আপদ, এ মাতালকে সরাও। নন্দী ভৃঙ্গি হাত ধরে তুলে দাঁড় করালো পূর্ণচন্দ্রকে। তার চোখ দিয়ে জল গড়াচ্ছে। বিড়বিড় করে বারবার বলছেন, আমি মহাপাতকী, মহাপাতকী। ওগো, আমার মা কি যেন মানত কইরাছিল, তোমাগো মনে আছে? নন্দী ভৃঙ্গি বলল, হুজুর, আপনার মায়ের মানত আমরা জানবো কি করে? পূর্ণচন্দ্রের দারুণ কষ্ট হচ্ছে, কিছুতেই একটা কথাও মনে আসছে না। পুরুতরা বলল, দক্ষিণা যা দেবার দিয়ে একে এখান থেকে বার করে সরিয়ে নিয়ে যাও না। দক্ষিণার কথা শুনে পূর্ণচন্দ্র পকেটে হাত দিলেন। পকেট শূন্য। অসহায়ভাবে ঘোলাটে চোখে নন্দী আর ভৃঙ্গির দিকে তাকিয়ে বললেন, টাকা? আমার টাকা নাই। তোমরা আমারে টাকা দেবা? আমি মায়ের দক্ষিণা দিতে পারবো না। নন্দী ভৃঙ্গি বলল, হুজুর, আমরা টাকা পাবো কোথায়? আমাদের কি টাকা থাকে? হাত থেকে হীরের আংটিটা খুলে প্রণামীর থালার ওপরে ছুঁড়ে দিলেন পূর্ণচন্দ্র। তারপর ভেউ ভেউ করে কেঁদে উঠলেন। নন্দী ভৃঙ্গি ওকে ধরাধরি করে চত্বরে নিয়ে এলো। একটু সামলে পূর্ণচন্দ্র বলল, আমি আরে মাগি গো কাছে যামু না। আমি বাড়ি যামু, আমার দেশে যামু। আমারে গঙ্গার ধারে নিয়ে চলো, আমি গঙ্গা স্নান কইরা শুদ্ধ হমু। সন্ধে হয়ে গেছে। এখন আর স্নান টানের ঝামেলায় নন্দী ভৃঙ্গি যেতে চায় না। তারা অনেক করে বোঝাবার চেষ্টা করল, কিন্তু অতিশয় নেশাগ্রস্ত অবস্থায় পূর্ণচন্দ্র বোধ শক্তিহীন গোয়ার হয়ে গেছেন। তিনি যাবেনই স্নান করতে। অগত্যা নন্দী আর ভৃঙ্গি ওকে নিয়ে চলল টানতে টানতে। পূর্ণচন্দ্রের আর চলার শক্তি নেই, চেতনাও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। গঙ্গার একেবারে কাছাকাছি এসে আর পারলেন না, একেবারে পাথর হয়ে পড়ে গেলেন মাটিতে। আদি গঙ্গার ঢালু পাড়ে তার মাথাটা নিচের দিকে ঝুলে রইল। নন্দী ভৃঙ্গিকে বলল, থাক, এখানেই পড়ে থাক, এ বেটা ছিবড়ে হয়ে গেছে। ভৃঙ্গি বলল, দেখ না, ট্যাঁকে কিছু লুকোনো আছে কিনা। দুজনে হাঁটু গেড়ে বসে ভালো করে পূর্ণচন্দ্রের ট্যাঁক ও পকেট পরীক্ষা করে দেখল। না, আর কিছুই অবশিষ্ট নেই। সুতরাং এর জন্য আর সময় নষ্ট করার কোনো মানে হয় না ভেবে চলে যেতে গিয়েও দুজনে আবার থমকে দাঁড়ালো। দুজনের মনে একই কথা এসেছে, ব্যাটার জামা কাপড়গুলোও তো দামি, সেগুলোই বা বাদ থাকে কেন? কাছে ফিরে এসে ওরা পূর্ণচন্দ্রের সমস্ত পোশাক খুলে নিল, পায়ের জুতো জোড়া পর্যন্ত। সবকিছু একটা পুঁটুলি বেঁধে উঠে দাঁড়ালো দুজনে। আবার ওরা চোখাচোখি করল। ঠিক একই কথা আবার দুজনের মনে এসেছে। দুজনে দুপাশে সরে গিয়ে পূর্ণচন্দ্রের নগ্ন নিতম্বে সপাটে লাথি কষালো কয়েকবার। আজ এ পর্যন্তই। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কালজয়ী উপন্যাস সেই সময় অষ্টাদশ পর্ব। উপন্যাসটি ধারাবাহিকভাবে একটি পর্ব করে আসছে। আমি সুদেষ্ণা। আমার এই সাহিত্য সংলাপ ইউটিউব চ্যানেলে আমি আপনাদের পাঠ করে শোনাই বাংলার বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাস। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি যেন প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। এছাড়াও আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, নাম অনুভূতির অবকাশে। সেখানে আমি আপনাদের পাঠ করে শোনাই গল্প, কবিতা, ভালোবাসা, ভালো লাগা, ছোট ছোট আবেগ অনুভূতির কথা। যদি আপনাদের সেরকম পাঠ শুনতে ভালো লাগে তাহলে একবার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওগুলি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেখানেও কমেন্টে নিজেদের মতামত অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমার কাছে সব সময় মূল্যবান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।